বাংলার অবস্থা কি দেখছো? হিন্দু আর এখানে বসবাস করতে পারবে না, হিন্দু আর জীবিত থাকবে না। আগামী 2024-এ যদি আবার মমতা দিদি চলে আসবে, তাহলে হিন্দুদেরকে নিজেরই 1947 মতন এদিক থেকে ওদিক যেতে হবে। পশ্চিমবঙ্গতে যা অবস্থা হয়ে গেছে সেটা আমার মনে হচ্ছে যা 1905 আর 1906-তে যখন ভাইসরয় মাধ্যমে আর স্যার সৈয়দ আহমদ খান যা টু নেশন থিওরি বলেছিলেন, তার মাধ্যমে চলছে রাজাকার ফৌজ। কাসিম রিজভি যা বলেছিল, নিজের যা খলিফা কাজ করেছিল, সেটাই এখানে পশ্চিমবঙ্গতে হচ্ছে। আমি এখন পড়লাম 2023-এ রাহুল গান্ধী বলেছিলেন মুসলিম লীগ ইজ এ সেকুলার পার্টি। খেলাফত মুভমেন্ট এখানে চলছে। ইন্ডিয়া অ্যালায়েন্স মাধ্যমে যদি আমরা ভাববো, তাহলে মুসলিম লীগ এখানে খেলাফত যা খলিফা মুভমেন্ট চলছে জাভেদ আহমদ খান নেতৃত্বে, সেটা সবটা মিলিয়ে একটা নিচড় যা আসছে, হিন্দু পশ্চিমবঙ্গতে আর থাকতে পারবে না। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগের দিন নবান্নতে প্রেস বিবৃতিতে জানিয়েছেন যে রাজ্যপাল কেন মুর্শিদাবাদ পরিদর্শন করতে যাচ্ছেন। রাজ্যপালকে কথা দেওয়ার চেষ্টা কেন, কি মনে হচ্ছে? আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী নিজেরই মুর্শিদাবাদ গেলেন না। উনি শেরওয়ানি, টুপি, সাফা, দাড়ি, উটাঙ্গা पैजामा, লম্বা কুর্তা পাশে উনি বসে গেলেন। উনি योगी महाराज जी কে গালাগাল করে দিলেন। আদরণীয় গৃহমন্ত্রী অমিত শাহ ভাইজিকে উনি বললেন তুই কখনো প্রধানমন্ত্রী হবি না, ওনার হবারও দরকারও নেই। উনি একটা ভদ্র যা শব্দ ছিল, উনি তার জন্য উনি নিলেন না। যার দলিত সমাজের একটা পিতা একটা পুত্র মারা গেল, কার হাতে মারা গেল? মুসলমান আতঙ্কি হাতে মারা গেল। কার জন্য মারা গেল? এই যা রাজাকারী মানসিকতা আছে আর ইসলামের জাস্টিফিকেশন মাধ্যমে মারা গেল। আজকেও আপনি দেখুন, ধমকাচ্ছে, ঝাড়খণ্ড বিধায়ক আছে তারা ধমকাচ্ছে, আসাদুদ্দিন अवैसी ধমকাচ্ছে, मौलाना धमकाচ্ছে कि खून बहेगा, काटा जाएगा, मारा जाएगा, मोदी को लक्ष्मण रेखा पार नहीं करना होगा। আমি বলছি ওয়াকফ বোর্ডে এমন কিসের চুরি আছে যা এরা ট্রান্সপারেন্ট হতে দিচ্ছে না। একটা মামলা সর্বোচ্চ ন্যায়পালিকাতে চলে গেছে, 5 মেতে শুনবাই হবে, তাহলে 5 মে পর্যন্ত আপনারা শান্তিভাবে থাকুন। আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী হিন্দুদের পাশে যাবেন না, তার জন্য উনি ডিক্টেটরশিপ চালাচ্ছে যে গভর্নরও হিন্দুদের পাশে যায় না। তার জন্য উনি বলছে, নিজের তো উনি ইমামকে নিজের আঁচলে নিয়ে এলেন, তারপরে ওদের সঙ্গে বসে আবার ভড়কাও ভাষণ দিয়ে দিলেন। কিন্তু এবার যখন এই রাজ্যপাল, এই রাজ্য পুরো যা সাংবিধানিক বাগডোর আছে, উনি যখন যাচ্ছেন মালদা, যা পলায়ন করলো হিন্দু তার সঙ্গে দেখা করতে, যা মুর্শিদাবাদে যা চিহ্নিত করে ইঙ্ক দিয়ে হিন্দুদের পুরো চিহ্নিত করে বাড়িটা রাখলো, তারপরে ওদেরকে জেনোসাইড করলো, ওখানে আমাদের রাজ্যপাল যাচ্ছে, কেন যাচ্ছেন সেটাও ডিক্টেটরশিপ। এটা কিন্তু আমার যত মনে হচ্ছে এটা শরিয়া প্রথম স্টেট হবে কিছুদিন পর। এরপরেও যা দেখা যাচ্ছে, মাননীয়া নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে তীব্র কণ্ঠে ভাষণ দিচ্ছেন, তীব্র কণ্ঠে বলছেন যে 2026-এতে আমরাই জিতবো। এর মধ্যে এত কিছু কাণ্ড, তিলোত্তমা কাণ্ড, শিক্ষক দুর্নীতি, মুর্শিদাবাদ কাণ্ড, সবকিছুর পরেও উনি বলছেন তার মানে কোনো বিশ্বাসী ছাপ্পা ভোটে এক ধরনের কি সেই ছায়া আমরা দেখতে পাচ্ছি? কি বলছেন? না, উনি জিতবে, আমিও বলছি। আমাকে প্রায় প্রত্যেক ন্যাশনাল নিউজ আর ইন্টারন্যাশনাল নিউজ বলে ভারতীয় জনতা পার্টি ফায়ার ব্র্যান্ড নেতা। তাও আমি বলবো যে আবার দিদিমণি জিতে যাবে। কেন বলছি? এই যে 40% ভোট মুসলমান আর ঘুষপেটিয়ার যা ভোট আছে, সেটা তো একদম মানে পরিষ্কার। 15% হিন্দু ওনাকে তো ভোট করবেই। যারা বড় উদ্যোগপতি আছে, যারা বিজনেসম্যান আছে, তারা তো জানে যে 40% পকেট ভোট আমাদের দিদিমণি পাশে আছে।
15% ভোট যা লিব্রান্ডো হিন্দু আছে, যা সেকুলার হিন্দু আছে, যা জিন্না আর নেহরুকে ফলো করে তার মতন হিন্দু আছে, যা মাজার যায় ওই মতন হিন্দু আছে, যা মৌলানাকে ডেকে নিজের বাড়িতে ফাতিহা দরুদ করায় তার মতন হিন্দু আছে, যা মুসলমানের আফতার পার্টিতে যায় তার মতন হিন্দু আছে। তো এইসব হিন্দু মমতা বন্দ্যোপাধ্যায়কে যদি ভোট না করবে তাহলে কাকে ভোট করবে? আমরা যা ভারতীয় জনতা পার্টি আছি আমরা ক্রিস্টাল ক্লিয়ার, টুপি পরবো না, জনগণকে টুপি পরাবো না। কিন্তু যারা টুপি পরে পরে হিন্দু হয়, যা ইফতার পার্টিতে যায়, মুসলমানকেও টুপি পরায়, হিন্দুদেরকেও টুপি পরায়, জনগণকেও টুপি পরায়, সংবিধানকেও টুপি পরায়, মাতৃভূমিকেও টুপি পরায়, আর নিজের হিন্দু ধর্মকেও টুপি পরায়, তারা তো মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেবে। তার জন্য আমি বললাম যে আগামী বিধানসভা ইলেকশনে 2024 में মমতা বন্দ্যোপাধ্যায় আসবে। আর যদি ভারতীয় জনতা পার্টি কেন্দ্র সরকার মাধ্যমে এনআরসি ইমপ্লিমেন্ট তার আগে হবে, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কখনো আসবে না। ওকে এখানে ভাঞ্জা ভাতিজা ফরহাদ হাকিমকে নিয়ে পালাতে হবে। একটা আমি কেন বললাম 40% মুসলিম, আবার সবাই বলে দেবে যে নাজিয়া হাওয়া মে তীর মার রही है। बेटा मेरा वो फोन देना। আমি আপনাকে বক্তব্য যা ধর্মগুরু, পশ্চিমবঙ্গের ধর্মগুরু যা ওয়াকফ বোর্ডের সংশোধন খেলাফে যা স্টেটমেন্ট দিলেন, উনি নিজের মুখ দিয়ে বললেন যে পশ্চিমবঙ্গতে যা 40% হিন্দু মুসলিম আছে তাকে বাইরে বের হতেই হবে, সেটা উনি নিজের মুখ দিয়ে বলেছে। আমি শুধু বলছি না আমি ভারতীয় জনতা পার্টি নেতা তার মানে আমি 40% মুসলিম বলে দিলাম না। নিজে ধর্মগুরু পশ্চিমবঙ্গ উনি বললেন যে 40% মুসলিম এখানে পশ্চিমবঙ্গতে আছে, কিন্তু যা পপুলেশন গ্রাফ বলছে সেটা বলছে 27.3% মুসলমান আমাদের পশ্চিমবঙ্গতে। তাহলে এই ধর্মগুরু কি করে বললো যে 40% মুসলিম পশ্চিমবঙ্গে? থেকে উপরে মসজিদ, সেটা আমি বলছি না, পশ্চিমবঙ্গ ধর্মগুরু বলছে। কত লাখ এখানে মন্দির আছে? উনি বললেন 3 লাখ থেকে উপর মাদ্রাসা, কত এখানে গুরুকুল আছে? উনি বললেন 30,000 থেকে উপরে তাবলিগি জামাত, কত এখানে সন্ত আর মহন্তর পুরো কমিটি আছে? বলুন, আপনি তো একটা রিপোর্টার, বলুন। হ্যাঁ, এই বিষয় নিয়ে যেটা তুমি বললে আমার এই জায়গাটা বেশি চিন্তা হচ্ছে, যে জায়গাটা তুমি তোমাকে প্রশ্ন করতাম যে মাননীয় এই যে প্রচার চালাচ্ছেন, এই যে হিন্দুবাদী ওনার মন্তব্য, কিন্তু উনি হিন্দুবাদী মন্তব্য দেখাচ্ছেন, ওনার চরিত্র বদল করছে বারংবার। উনি তো একজন হিন্দু, উনি রাজ্যটাকে কি বানাতে চাইছেন, এতে ওনার লাভটা কি দেখতে পাচ্ছ? না, আমার দয়া আছে মমতা বন্দ্যোপাধ্যায়, আমার অনেক দয়া। আপনি বলবেন এটা কি বলছেন আপনি, তারও একটা আগে আপনাকে ভিডিও শুনাই, তারপরে আপনাকে বলবো যে কেন দয়া আসছে আমার। আপনার এটা শুনুন। ঠিক আছে, উনি যখন কংগ্রেস সরকার ছিল তখন উনি অনেক পরিশ্রম করলেন। এই যে ঘুষপেটিয়া আছে, এই যে আফগানি আছে, এই যে তালিবানি আছে, এই যে পাকিস্তানি আছে, এই যে রোহিঙ্গা আছে, এই যে বাংলাদেশি আতঙ্কি ঘুষপেটিয়া আছে, তাদেরকে বের করা উচিত। যখন উনি দেখলেন যে কংগ্রেস সরকার যাচ্ছে না, কোনো অন্য সরকার আসছে না, উনাকে মুখ্যমন্ত্রী
একটা ইলিউশনে ছিল কি উনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হতে পারেন। আর যাভাবে লেফট ফ্রন্ট ওনাকে ডিফেম করেছে, মালাইন করেছে, ওনার হিউমিলিয়েট করেছে, একটা ইগো ইস্যু এসেছিল। তারপরে উনি কি করলেন, দুশ্মন কা দুশ্মন হাত উনি শেক হ্যান্ড করে নিলেন। উনি জানতেন না যে একদিন এমন আসবে যে ফরহাদ হাকিম, সিদ্দিকুল্লাহ চৌধুরী, ইদ্রিস আলী, হুমায়ুন কবির, মমতা বন্দ্যোপাধ্যায় কি একজন ব্রাহ্মণ ঘরের মেয়েকে শেষ করে দেবে। নিজের মন্তব্য আর নিজের বক্তব্য আর নিজের ইসলামিক স্ট্র্যাটেজিক্যাল প্ল্যানের ভিতরে নিয়ে আসবে, সেটা উনি জানতেন না। উনি কি ভাবলেন, ঠিক আছে আমি যা ঘুষপেটিয়া বাংলাদেশিকে একসেপ্ট করছি, আমি যা রোহিঙ্গিয়া ঘুষপেটিয়াকে একসেপ্ট করছি, আমি যা তালিবানি, আফগানি, পাকিস্তানি ঘুষপেটিয়াকে একসেপ্ট করছি, এরা আমাকে জিতাবে আর প্রত্যেকবার আমাকে জিতাবে আর মুখ্যমন্ত্রী চেয়ার দিয়ে দেবে আর আমি একদম শান্তিতে থাকবো। রেপ করো ঠিক আছে, স্ক্যাম করো ঠিক আছে, মালাইন করো ঠিক আছে, ল্যান্ড মাফিয়া চালাও ঠিক আছে, তোলা উঠাও ঠিক আছে, চুরি করো ঠিক আছে, গালাগাল দাও ঠিক আছে, বলাৎকার করো ঠিক আছে, তুমি লুটপাট করো ঠিক আছে, তুমি বেআইনি মাকান বানাও ঠিক আছে। উনি এটা জানতেন না যে ফরহাদ হাকিম ধীরে ধীরে স্লোলি শরিয়া ইমপ্লিমেন্ট করে দেবে পশ্চিমবঙ্গতে। আজকে উনি মজবুর, আজকে উনি একদম অসহায়, আজকে ওনার পাশে ইধার কুয়া ইধার খাই, बीच में लटकी दीदी भाई। শওকত মোল্লা তো বলেছেন যে ডাইরেক্ট মঞ্চ থেকে সুকান্ত মজুমদারকে হাত দেখে ইঙ্গিত করে বলেছেন। জানা যায়নি এখনো পর্যন্ত সুকান্ত মজুমদারের সঙ্গে তার কোনো আপসী দুশ্মনী আছে কিনা। উনি ডাইরেক্ট জানিয়েছেন যে বিজেপি যদি 200 পার করেছে তাহলে তার জন্য মারপিট করতে হতে পারে, বা একেবারে এমন মারপিট করবেন যে চরিত্র বদলে দেবেন, চেহারার চরিত্র বদলে দেবেন। তাহলে কি এবার মমতা বন্দ্যোপাধ্যায় ওপেন হুমকি দিচ্ছেন যে হ্যাঁ আমি মারবো? না, ইসলামে তো মারপিট, কাট, লুটপিট এসব তো লিখাই আছে। তার মানে আপনি বলছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইসলাম? না, উনি তো নিজে বলেছেন, আমি বলছি না আবার 71 এফআইআর হবে আর আমাকে ভারতীয় জনতা পার্টি আমার বেল বন্ড দেয় না, আমাকে নিজেরই পকেট থেকে দিতে হয়। আমি বলছি না, নিজের মমতা বন্দ্যোপাধ্যায় বললেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইসলামের আপনি দেখবেন আমাদের আল কোরআনে যা হিন্দু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে না, তাহলে ও ইসলাম কবুল করে নেয়। দ্বিতীয় উনি বললেন, আমার পাশে ভিডিওটাও আছে, যে ফরহাদ হাকিম চুপ করে আসে, ওনাকে খজুর খাইয়ে দেয়, ঘুগনি খাইয়ে দেয় আর উনি রোজা রেখে নেয়, সেটা উনি বলেছেন। তাহলে তো উনি মুসলমান, উনি তো কোনো এখন আর উনি কোনো ব্রাহ্মণ ঘরের মেয়ে নয়। এটা আমি বলছি না, ওনার নিজের বক্তব্যটা আমি বলছি। দ্বিতীয় কথা আমি বলবো যে উনি ভারতের সংবিধানকে ভ্যালু করেন না, এটা আমি বলছি না। উনি যখন এখন প্রায় 18-20 দিন আগে উনি ফরেন কান্ট্রি গিয়েছিলেন, উনি ব্রিটিশকে বললেন যে আপনার খুব আভারী যে আপনারা ভারতের উপরে রুল করেছিলেন, ব্রিটিশ রুল হয়েছিল আর আপনি ওই সময় পশ্চিমবঙ্গকে আপনি দেশের রাজধানী বানিয়েছিলেন। তো যারা ব্রিটিশকে অ্যাকসেপ্ট করে চলে তারা তো ভারতের সংবিধানকে কখনো অ্যাকসেপ্ট করতে পারে না। তো এই দুটো কথা নিজের মুখ্যমন্ত্রী বলেছেন, আর যখন ইসলাম উনি মেনে নিয়েছেন, তাহলে লন্ডিয়া বান্দিয়া, লুট মার পিট কাট এইসব তো চলে। সূরা আনফাল আল কোরআনে যখন আপনি সূরা আল আনফালে চলে যাবেন, ওখানে পরিষ্কার লেখা আছে कि কি করে লুটপাট চিরফাড় করা যায়। আপনি সূরা আল বাকরা আয়াত 2 আর সূরা নম্বর 191 এ চলে যাবেন, ওখানে সাফ লেখা আছে যারা হারাম কাজ করে, ভূতপরস্তি করে, টিকা লাগায়, টিক রাখে, রুদ্রাক্ষ করে, যারা মাথা ভূতের সামনে ঝুঁকায়, তাদেরকে কেটে দেওয়ার উচিত। তো যা ইসলাম বলছে তাই উনি করছেন। আজকে মুর্শিদাবাদ যা দুজন পিতার পুত্র মৃত্যু হলো, যা মার্ডার হলো, তাদের ক্রাইম কি ছিল, তাদের উপরে তারা কেন মানে মার্ডার হলো, তাদের ওরা হিন্দু ছিল না, হিন্দু ওই ভগবানের প্রতিমা বানাতো, মাটির শিল্পী ছিল। হ্যাঁ, তো
তো আমাদের ইসলামে পরিষ্কার 26 আয়াতে লেখা আছে যে যারা মাটি দিয়ে প্রতিমা বানাবে, যারা বুত প্রস্তি করবে, যারা পূজা করবে, তাদেরকে কেটে দেওয়ার উচিত। সেটাই করলো মুসলমান। This concept can be shocking for you, but it can't be shocking for me. আমি তো কোরআন পড়েছি, আমি তো সহিহ বুখারী পড়েছি, আমি তো ফতওয়ায়ে আলমগীরি পড়েছি, আমি তো মসিরে আলমগীরি পড়েছি, আমি তো সিরাতে মুস্তাফা পড়েছি। তো আমি তো জানি যে এরা যা হিন্দুদেরকে কাটছে, এরা যা হিন্দু মা বোনের ইজ্জতটা লুটছে। তো আপনি দেখুন 2024 জানুয়ারি মাসে পাকিস্তান আর ইরান থেকে ইসলামিক স্কলার কি বললো कि रेप इज अ पार्ट ऑफ जिहाद, मर्डर इज अ पार्ट ऑफ जिहाद, लैंड लूटो इज अ पार्ट ऑफ जिहाद। এটাই মুসলমান করছে। তো সেই দিক থেকে যদি দেখা যায় মাননীয় তো এই জায়গায় বলতেই পারেন জায়গাটা, কারণ উনি যেটা বলেছেন আগের দিনে নবান্ন প্রেস কনফারেন্স উনি জানিয়েছেন উনি ভালো হিন্দি বলতে পারেন না, উনি ভালো ইংরেজি বলতে পারেন না, তাই জন্য উনি এর আগে যখন ফরেনে গিয়ে লন্ডনে গিয়ে যখন কথা বলেছেন বা কথার উত্তর দিয়েছেন সবই নাকি উনি অর্ধেক বুঝেছেন অর্ধেক বোঝেননি, রেসপন্স করছেন। মাননীয় রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে কথার অর্থ না বুঝে রেসপন্স করছেন, তাকে চাঁদে পাঠিয়ে দিচ্ছেন। এই কথাটা কে বললো কি আমি হিন্দি বুঝি না আর ইংলিশ বুঝি না? মাননীয় বলেছেন আগের দিন নবান্নতে প্রেস কনফারেন্সে মাননীয় বলেছেন যে আমি ভালো হিন্দি বলতে পারি না, এক মিনিট। আমাদের পশ্চিমবঙ্গতে ক্লাস 12 পর্যন্ত আপনি যার মাদার ল্যাঙ্গুয়েজ আছে সেটা আপনি ইউজ করতে পারেন এক্সামে, আর কলেজ ভিতরে স্কুল ভিতরে গ্রাজুয়েশন থেকে আপনাকে ইংরেজিতে প্রশ্নের উত্তর দিতে হয়। এবার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আজ থেকে না মানে 20 বছর থেকে উনি বলছেন উনি এলএলবি, একদম তাই, কারেক্ট। তাহলে উনি এলএলবি ডিগ্রি নিয়ে উনি ইংরেজি বুঝেন না, উনি ইংরেজি জানেন না, সেটা তো আমি একদমই স্বীকার করতে পারবো না। আমাকে পশ্চিমবঙ্গতে বাসাবাস করার হয়ে গেল 13 বছর। 2020 পর্যন্ত আমি বাংলা জানতাম না। 2020 পর্যন্ত আপনি আমার ইন্টারভিউটা দেখবেন, আপনি বাংলাতে প্রশ্ন করেন, আমি হিন্দিতে উত্তর দিতাম। কিন্তু যখন নেতাজি সুভাষচন্দ্র বোস স্টেডিয়াম থেকে উনি আমাকে গালাগাল করলেন, মাননীয় মুখ্যমন্ত্রী উনি বললেন যে মুসলমান মহিলা বাঙালি জানে না, হিন্দিতে আমাকে মালাইন করার চেষ্টা করলো। তাহলে আমি বাংলা শেখার জন্য আমি চেষ্টা স্টার্ট করলাম। আজকে 2021 থেকে 2025 চলে আসলো, আপনি আমার ইন্টারভিউটা দেখুন, আমি বাংলাতেই আমি প্রশ্নের উত্তরটা দিই। যাই হোক, আপনার মতন আমার পলিশ বাংলা নয়, কিন্তু আপনার এক্সাক্ট প্রপার পুরো যা প্রশ্ন আছে সেটা তো আমি বুঝছি। তাহলে দিদি হিন্দি বুঝে না, ফরেন কান্ট্রিতে কেউ হিন্দিতে ওনাকে প্রশ্ন করলো না, উনি ইংলিশ বুঝেন না, সেটা আমি কখনো স্বীকার করতে পারবো না। ওনার পাশে ডক্টরেট ডিগ্রি, ওনার পাশে এলএলবি ডিগ্রি, উনি এখন সায়েন্টিস্ট হওয়ার জন্য রাকেশ রোশন আর সুনিতা মতন আকাশে চলে যাবেন, তারপরে উনি ইংরেজি জানেন না, সেটা এখনই আমার তো ডাইজেস্ট হচ্ছে। আক্রান্ত পরিবাররা জানিয়েছে, মুর্শিদাবাদের যে আক্রান্ত পরিবাররা তারা বলেছে যে পুলিশ কিছুই কাজের না। আগের দিন ইন্টারভিউটা আমি নিয়েছিলাম, পুলিশ কোনো কাজ করেনি, পুলিশ 4 ঘন্টা লেটে এসেছে, পুলিশ কোনো কাজেরই না, পুলিশরা ছিল বলে আমরা হয়তো আক্রান্ত হয়েছি, বিএসএফরা ছিল তার জন্য আমরা প্রাণে বেঁচেছি। মাননীয় রাজ্যের মুখ্যমন্ত্রী, মাননীয় রাজ্যের পুলিশ মন্ত্রী, তাহলে পুলিশ সঠিক সময় পৌঁছয়নি কেন? ইভেন মাননীয় তা জানিয়েছেন ওটা শুনে যে লোকেশন নাকি বদল করানো হয়েছে, ঘটনা নাকি মুর্শিদাবাদে ঘটেনি। না না, পুলিশের উপরে পশ্চিমবঙ্গ মানুষরা বিশ্বাস কেন করে? এই তো ডাক্তার আভায়া বিটিয়া যা ব্রুটাল রেপ আর মার্ডার হলো সেটা তো পুলিশ করেছিল, যা এভিডেন্সটা সরানো হলো সেটা তো টালা অফিসার ইনচার্জ, যা এখনও সিবিআই হেফাজতে আছে, অফিসার ইনচার্জ করেছিল। এরপরে আপনি দেখবেন যত ঘুষপেটিয়া আসা যাওয়ার করে, একে সহযোগিতা কে করে? পুলিশই তো করে। প্রায় আমি 100 থেকে উপর রেপ কেসে আমি দেখেছি পুলিশ থানার ভিতরে বসে পঞ্চায়েতি করে। আর বলাৎকারী যদি মুসলমান থাকে তাহলে সিগারেট, ভালো ভালো খাবার, ওকে ভালো বিছানা, ওকে পাখা, ওকে গদ্দি, ওকে বালিশ সব কিছু দেয় পুলিশ।
আর যা ভিকটিম থাকে তার পরিবারকে ধমকায় कि কেসটা তুলে নাও, না হয় কিচ্ছু হবে না। কেন? बलात्कारी মুসলমান। আজকে আপনি দেখবেন 2012 5 ফেব্রুয়ারিতে নাসির খান কাদের খান রেপ করেছিল পার্ক স্ট্রিটে একটা খ্রিস্টান মেয়েকে। আজকে নাসির খান যদি এক্ষুনি ফোনটা সিজ হয়ে যায় তাহলে আপনি দেখে নেবেন লালবাজার হেডকোয়ার্টারে অনেক সুপিরিয়র অফিসার আছে, তার ওর বন্ধু, বলাৎকারী বন্ধু। আর যদি এটা আমি ভুল কথা বলছি না খারাপ কথা বলছি তাহলে দুধ কা দুধ পানি কা পানি। আজকে এখন এই সময় নাসির খান মোবাইলটা সিজ করে সিবিআই আর বের করে দে, একদম ডিজিটাল মিডিয়া করে লাইভ করে বের করে দে। নাসির খানের ফোনের ভিতরে প্রায় 14-15 এত সুপিরিয়র অফিসার নাম আছে আর হোয়াটসঅ্যাপে চ্যাট আছে একদম বন্ধুতা মতন বলাৎকারীর সঙ্গে। যত চুল্লুখোর গাঁজাখোর যত আপনার পকেট মার আছে সেটা পুলিশের একদম কাছের লোক থাকে, ইনফর্মা হয়ে যায়। আপনি যখনই আপনি পুলিশ স্টেশনের ভিতরে যাবেন দুটো চোর মতন লোক আসবে, স্যার 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 করে, তারপরে পরে আসবে, বললাম না পরে আসবে। তো এই যে স্যার স্যার করে ঢুকে সেটা তো চোর, সেটা তো গাঁজাখোর, সেটা তো গাঁজা বিক্রি করে, কিন্তু তার বন্ধুতা কার সঙ্গে আছে? পুলিশের সঙ্গে। আর একবার যদি সিদ্দিকুল্লাহ চৌধুরীর নেতৃত্বে, ফরহাদ হাকিম নেতৃত্বে যদি একটা হিন্দুদের উপরে আক্রমণ করার একটা প্ল্যান রেডি হয়ে গেছে, ব্লুপ্রিন্ট রেডি হয়ে গেছে, তারপরে পুলিশ হিন্দুদেরকে বাঁচাবে, সেটা তো অদ্ভুত ব্যাপার, সেটা তো কখনো হতে পারে না। আজকে যদি আপনি আর আমি একজন সাংবিধানিক মুসলমান, আমি একজন রাষ্ট্রবাদ মুসলমান, আপনি আর আমি পাকিস্তান চলে যাব আর বলবো আমাকে বাঁচিয়ে নিন, সেটা কি বাঁচাবে আমাদেরকে? সেটা তো জান্নাত আর 72 ভার্জিন হুরের জন্য আপনাকেও কেটে দেবে, আমাকেও কেটে দেবে। তাহলে 2021-এই তো ফরহাদ হাকিম বলেছিল এটা মিনি পাকিস্তান। তাহলে হিন্দু ভাবলো কি করে যে পুলিশ আমাকে বাঁচিয়ে নেবে, পুলিশ আমাকে সেভ করে নেবে? এটা ভাবলো কি করে? এটা তো ভাবারই উচিত ছিল না। লাস্ট একটা প্রশ্ন জাস্ট, আজকের এখনকার সিচুয়েশন, দিলীপ ঘোষের বিয়ে আজ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিলীপ ঘোষের বিয়েতে ফুল এবং মিষ্টি পাঠিয়ে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন, অথচ ওয়াকফের সম্পত্তি বলছেন সিদ্দিকুল্লাহ চৌধুরী রাজভবনকে, আর একজন বলছে মেরে ফেলবো, আবার মুখ্যমন্ত্রীর ফুল আর মিষ্টি দিয়ে শুভেচ্ছা বার্তা। কি বলছেন, কি দেখছেন? দেখুন, এটা ওনার নিজের একটা ব্যক্তিগত জীবন আছে, উনি কখন বিয়ে করবেন কখন না করবেন সেটা ওনার উপরে। মাননীয় পরিস্থিতি কি? ঠিক আছে, আমরা দেখুন, আমি জানুয়ারি মাসে যখন জেপিসি চলতো, মানে মিটিং হতো, দিল্লি থেকে আসার সময় আমাকে ফ্লাইটে কল্যাণ ব্যানার্জি দেখা হলো, আমি নমস্কার করলাম। কেন? উনি বড়, তো ওনার তো মানে আমার থেকে বড় বছরে ওনার মেয়ে যার তালাক হয়ে গেছে, যার স্বামী ছেড়ে দিয়েছে, তো ওনাকে নমস্কার করলাম। আর উনি কি করলেন? আমাকে বেইজ্জত করলেন। কেন? আমার ইকোনমি ক্লাস ছিল আর ওনার বিজনেস ক্লাস ছিল। যা 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 পিছে बैठ जाके, উনি এই ধারণে আমাকে বললেন কল্যাণ ব্যানার্জি, যা 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 পিছে बैठ जा करके। আর দেখুন ভগবানের কাজ দেখুন, কর্মা ইজ রিয়েলি ভেরি বিচ। মহুয়া মৈত্র ওনাকে পুলিশকে অ্যারেস্ট করে নাও, কল্যাণ ব্যানার্জিকে। তাহলে এটা ব্যক্তিগত জীবন। আর মাননীয় মুখ্যমন্ত্রী দিলীপ ঘোষকে ফুল আর মিষ্টি পাঠিয়েছেন, ঠিক আছে, পাঠাতেই পারেন, আমি তো কিছু বলতে পারবো না। দ্বিতীয় কথা, আপনি বললেন সিদ্দিকুল্লাহ চৌধুরী বলল যে গভর্নর হাউস ওয়াকফ বোর্ডের আছে, তাহলে দিয়ে দিন, ইডেন গার্ডেন দিয়ে দিন, পুরো কলকাতা দিয়ে দিন, পুরো পশ্চিমবঙ্গ দিয়ে দিন না। আপনি এত ভাবনা চিন্তা কেন করছেন? সিদ্দিকুল্লাহ চৌধুরী বলে দিয়েছে, ফরহাদ হাকিম 2025 জানুয়ারি মাসে বলে দিয়েছে কি একদিন আসবে মেজরিটিতে মুসলিম চলে আসবে, মাইনরিটিতে হিন্দু চলে আসবে, সেটা তো উনি বললেন। যারা সৌভাগ্যশালী, যারা ইসলাম ধর্মে জন্ম হয়েছে, যারা দুর্ভাগ্যশালী, যারা হিন্দু ধর্মে জন্ম হয়েছে, তাহলে গভর্নর হাউস উঠিয়ে দিয়ে দিন। আমিও দেখি কার বাবার কত ক্ষমতা, কেন্দ্র সরকারও দেখে নেবে কার বাবার কত ক্ষমতা, कि गवर्नर हाउस दिए देवे, कोलकाता दिए देवे, इडेन गार्डन दिए देवे, ममता निजेर कालीघाट बाड़ी केन दिच्छे ना? একটা কথা আরও আমি বলবো, সিদ্দিকুল্লাহ চৌধুরী এই সোনাগাছি কেন নিচ্ছে না? ওয়াকফ বোর্ড কেন ক্লেম করছে না যে সোনাগাছি ওয়াকফ বোর্ডের?
একটু করুক না। কে জানে ঔরঙ্গজেব মা প্রস্টিটিউট ছিল, সেটাও তো হতে পারে। ঔরঙ্গজেব মা বানিয়েছিল সোনাগাছি, সেটাও তো হতে পারে। ধন্যবাদ। দিলীপ ঘোষকে একটা শুভেচ্ছা বার্তা দিয়ে দিন দিদি। হ্যাপি ম্যারেজ লাইফ, দ্যাটস ইট। উনি আমার বছরে তো উনি আমার বাবার মতন, যা ওনার বছর তাই আমার বাবার বছর। তাও এই বছরে যদি উনি জীবন একটা আহম ফ্যাসলা নিয়েছেন, একটা ইম্পর্টেন্ট ডিসিশন নিয়েছেন, খুবই ভালো। আমার তরফ থেকে খুব শুভেচ্ছা, খুব মানে কংগ্রাচুলেশন, এটাই বলবো। অসংখ্য ধন্যবাদ।